প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, টার্গেট একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এই 2027 সালের কথা চিন্তা করে দেখো তোমাদের ভূগোলের, অবশ্যই তোমাদের ভূগোলের দেখো বিগত অসংখ্য ভিডিও দিয়েছি। তো আজকে যেই ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই ভিডিওতে থাকছে আজকে তোমাদের যে 5 নাম্বারের অর্থাৎ তোমাদের 5 মার্কস সব থেকে বড় প্রশ্নগুলো যেগুলো রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম। দেখো, এর আগে কিন্তু প্রথম অধ্যায় কমপ্লিট করে দিয়েছি 5 নাম্বারের, আর আজকে এই মুহূর্তে কিন্তু দেখো ফাইনাল আমার হবে। কোনো সামিটিভ অর্থাৎ কোনো সেমিস্টার পরীক্ষা নয় বা সামিটিভ পরীক্ষা নয়, এটি কিন্তু সম্পূর্ণ ফাইনাল 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 এক্সামের জন্য, হোক না টেস্ট হোক না ফাইনাল। চলো, আমি ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে থাকছে দেখো তোমাদের সাজেশন উত্তর। আশা করি তোমরা এই 5 নাম্বারে এই কয়টি কোশ্চেন পড়লে তোমরা পেয়ে যাবে, তবে উত্তরগুলো আমি বলে দেবো। টোটাল থাকছে তোমাদের কিন্তু 5 মার্কস। দেখো, বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার দ্বিতীয় অধ্যায়। তো দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে ট্রিপল স্টার, মানে 3টি স্টার রয়েছে। দেখো, এই কোশ্চেনটি ট্রিপল স্টার থাকার মানে হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাব আলোচনা করো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবগুলি আলোচনা করো, বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলগুলি আলোচনা করো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে আহ বিশ্বব্যাপী ভূ উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। একই কোশ্চেন এবং একই উত্তর। চলো দেখে নেওয়া যাক বিশ্ব উষ্ণায়নের প্রভাব। তো আমাদের জানতে হবে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। দেখো, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব জুড়ে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অত্যাধিক পরিমাণ বৃদ্ধির ফলে, তো তথা বলতে পারো বিশ্বব্যাপী যে শিল্প বা কলকারখানা, পরিবহন, ঠিক আছে। তো এই যে শিল্প, কলকারখানা, পরিবহন যে রয়েছে, তো কৃষি ক্ষেত্র রয়েছে, তো এর থেকে বিভিন্ন রকম কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো নির্গমন হয়। গ্রিন হাউস গ্যাস বলতে দেখো, প্রথমত কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, ইথেন আছে, জলীয় বাষ্প আছে, বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে, ক্লোরোফ্লোরো কার্বন রয়েছে। এই যে গ্রিন হাউস গ্যাসগুলো, কি বলতো, এই গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে মেশার ফলে কি হয় বলতো, বিশ্ব জুড়ে বা পৃথিবী জুড়ে তাপমাত্রা দ্রুত বেগে বেড়ে যায়। এই বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এক কথায় বলবে যে বিশ্ব জুড়ে তাপমাত্রার গড় বৃদ্ধির হারকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তো এই গ্লোবাল ওয়ার্মিং বিভিন্ন ভাবে হয়ে থাকে। তো দেখো, এখানে বলা হয়েছে তোমাদের প্রভাব মানে কিন্তু এখানে ফলাফলগুলো কি কি। দেখো, জলবায়ুর পরিবর্তন হয়। দেখো, কোথাও পৃথিবীব্যাপী কোথাও উষ্ণতা বেড়ে গেছে, আবার কোথাও কমে গেছে। দেখো, তোমরা ভাবো, নাতিশীতোষ্ণ অঞ্চল বা মেরু অঞ্চলের কাছাকাছি এই সমস্ত শীত প্রধান অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। আর যেই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা, ধরো আমাদের মৌসুমী জলবায়ুযুক্ত অঞ্চলে যেই সময় বৃষ্টিপাত হওয়ার কথা, সেই সময় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, হয় 15 দিন পিছিয়ে যাচ্ছে বা 15 দিন এগিয়ে আসছে। এই জলবায়ুর পরিবর্তন ঘটছে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর ফলেই। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড পয়েন্ট রয়েছে হিমবাহের মাত্রাতিক অতিরিক্ত গলন। দেখো, হিমবাহ বলতে আমরা জানি উচ্চ পার্বত্য অঞ্চলে কিংবা আন্টার্কটিকায়, সুমেরু অঞ্চলে, কুমেরু অঞ্চলে। দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে বলতো, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে বরফ রয়েছে সেই বরফগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বরফের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হচ্ছে বলতো, বরফের যে এরিয়া, সেই এরিয়া আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এছাড়াও আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরপরে থার্ড নাম্বার পয়েন্ট রয়েছে নদ নদীতে জলের পরিমাণ হ্রাস। দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, দেখো, বরফ গলা জল তো গলে আসবে, গলে আসার ফলে তো নদীর জলে নদীর জলের পরিমাণ বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু ক্রমশ জলের পরিমাণ কমে যাচ্ছে। তার মানে পার্বত্য অঞ্চলে তো বরফ ঠিকভাবে জমতে পারে না, ঠিক আছে। কেন? উষ্ণতা বেশি থাকার জন্য। তাই দেখো, বলা যায় নদ নদীতে জলের পরিমাণ কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ফোর্থ নাম্বার পয়েন্ট রয়েছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। দেখো, মেরু অঞ্চলের বরফ হোক আর উচ্চ পার্বত্য অঞ্চল হোক, এই উচ্চ পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে যদি বরফ গলে যায়, গলে যাওয়ার ফলে কি হয় বলতো, গলে যাওয়ার ফলে সেই বরফ গলার জল কোথায় গিয়ে জমা হবে? সমুদ্রে। তাহলে সমুদ্রের জলের লেয়ার আস্তে আস্তে, মানে উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ঠিক আছে। সেটাই বলা হয়েছে। এরপরে অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। অধঃক্ষেপণ মানে বললামই, কোথাও বাষ্পীভবনের পরিমাণ বাড়বে, কোথাও কমবে, কোথাও বৃষ্টিপাত বেশি হবে, কোথাও বৃষ্টিপাত পরিমাণ কম হবে। এরপরে রয়েছে এক অন্যান্য প্রভাব। শস্য উৎপাদনের পরিমাণ কমে যাবে। বিশ্বের তাপমাত্রা বাড়লে শস্যের উৎপাদন কোথাও হ্রাস বৃদ্ধি ঘটবে। তারপরে বিভিন্ন পোকামাকড় উপদ্রব বাড়বে। তারপরে কৃষির পদ্ধতির পরিবর্তন। দেখো, বৃষ্টিপাত নির্ভর কৃষি এলাকাগুলিতে সেচ ব্যবস্থা নির্ভর চাষবাস
মাস শুরু হয়। তার মানে কি দেখ একসময় মানুষ কিন্তু মৌসুমী বৃষ্টিপাত বা যেকোনো মানে বৃষ্টিপাতের উপরে কিন্তু মানুষ নির্ভর করতো। ঠিক আছে? কিন্তু এখন সেই বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য কিন্তু মানুষ সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করতে পারছে না। এর ফলে জমিতে কিন্তু আ সেচ কার্য বা সেচ ব্যবস্থা সে নলকূপ হোক, কূপ হোক বা খালের মাধ্যমেও সেগুলো কিন্তু মানে সেইভাবে ব্যবস্থা কিন্তু গ্রহণ করছে মানুষ। আর অন্যদিকে রয়েছে দেখো এল নিনো। এল নিনো আমরা জানি যে এল নিনো কথা দেখো এটি আ খ্রিস্টিয়ান শব্দ, বলা হয় যে চাইল্ড খ্রিস্ট। ঠিক আছে? একটি গ্রিক শব্দ। ঠিক আছে? আ সরি এক্সট্রিমলি সরি। এল নিনো একটি ল্যাটিন শব্দ। ঠিক আছে? যাকে বলা হয় খ্রিস্ট চাইল্ড। ঠিক আছে? খ্রিস্ট চাইল্ড বা আ লিটল চাইল্ড। ঠিক আছে? দুরন্ত বালক। ঠিক আছে? বড়দিনের সময় দেখো দক্ষিণ আমেরিকার মানে বলতে পারো আ উম আ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পেরু, চিলি, ইকুয়েডর অঞ্চলে যে উষ্ণ সমুদ্র স্রোত পরিলক্ষিত হয়, সেই উষ্ণ সমুদ্র স্রোতই হলো কি বলতো? এল নিনো। তো সেই এল নিনো কি হয় বলতো? এল নিনোর প্রভাবে কিন্তু কোথাও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, কোথাও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আ কমে যায়। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ভিভিআই এবং ট্রিপল স্টার রয়েছে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য উল্লেখ করো। মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম সময়ে বেশি নম্বরের প্রস্তুতি। ভূগোল বিষয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন আনসার পিডিএফ এখনই পাবেন। অধ্যায় ভিত্তিক গুরুত্ব প্রশ্ন উত্তর 1, 2, 3 ও 5 নম্বর সাজেশন এবং বাছাই করা ম্যাপ পয়েন্টিং সবকিছু একসঙ্গে। সহজ ভাষায় তৈরি এই নোটস তোমার পরীক্ষাকে করবে আরো শক্তিশালী। মূল্য মাত্র 105 টাকা। পিডিএফ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নাও। টার্গেট একাডেমির ফোন নাম্বার দেওয়া হলো। দেখো আমি পার্থক্য আকারে তোমাদের বলে দিচ্ছি, তোমরা পার্থক্য থেকেই তোমরা বৈশিষ্ট্য লিখে দিতে পারবে। দেখো বায়ুমণ্ডলের সব থেকে আমরা জানি গুরুত্বপূর্ণ স্তর হলো ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার আমি বলে দিচ্ছি, দেখো ট্রোপোস্ফিয়ার বলতে পারো এর অবস্থান 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত। ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়। ট্রোপোস্ফিয়ারে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় এই স্তরে। ধূলিকণা জলীয় বাষ্পের পরিমাণ বেশি। ঠিক আছে? এই স্তরের এই স্তরকে তাই এই স্তরকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ঠিক আছে? তো আমরা দেখে নিচ্ছি। আর এরপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কিন্তু দেখো বলতে পারো 18 থেকে 50 কিলোমিটারে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, এই যে ট্রোপোস্ফিয়ারের উপরে 18 থেকে 50 কিলোমিটারের মধ্যে যে স্তরটি রয়েছে তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। স্ট্র্যাটোস্ফিয়ার কে শান্ত মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে জেট বায়ু প্রবাহিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর দেখা যায়। ঠিক আছে? তো দেখে নিচ্ছি অবস্থান। প্রথমে ট্রোপোস্ফিয়ার রয়েছে 8 থেকে 18 কিলোমিটার। আর স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার ঊর্ধ্বে। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে 18 থেকে 50 কিলোমিটারের মধ্যে রয়েছে। আর তাপমাত্রা একটু আগে বললাম 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে পার কিলোমিটার উচ্চতায় কমে যায়। আর এই স্তরে দেখো ঠিক এর বিপরীত অবস্থা। তাপমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে? তাপমাত্রা বাড়তে একসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এরপর রয়েছে দেখো উপাদান একটু আগেই বললাম আ ঝড় ঝঞ্ঝা কুয়াশা প্রভৃতি সৃষ্টি হয়। ধূলিকণা জলীয় বাষ্প মেঘ রয়েছে। আর দেখো এই স্তরে রয়েছে দেখো 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি দেখা যায়, O3। ঠিক আছে? তো এটি রয়েছে। এর কাজ কি? ওজোন 3 এর কাজ কি বলতো? সূর্য থেকে যে অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসে, সেই ইউভিআর আল্ট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মিকে এই ওজোন স্তর শোষণ করে আমাদের পৃথিবীতে জীবের অস্তিত্ব কিন্তু বজায় রেখেছে। এরপরে ঘনত্ব রয়েছে 75% থেকে 90%। আর এখানে জলীয়কণা ধূলীয় বাষ্প থাকে না, মেঘ থাকে না বললেই চলে। তবে স্তরটিকে শান্ত বা পরিষ্কার থাকে। নামকরণ তোমরা দেখে নিও। ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ওকে, এই স্তর দিয়ে জেট বায়ু চলাচল করে। এরপরে ডবল স্টারের মধ্যে রয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক কি? দেখো আমরা জানি পৃথিবীতে 7টি বায়ুচাপ বলয় রয়েছে। উত্তর গোলার্ধে 3টি, দক্ষিণ গোলার্ধে 3টি, আর নিরক্ষীয় অঞ্চলে 1টি। অর্থাৎ টোটাল 7টি বায়ুচাপ বলয় রয়েছে। তো নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে এই বায়ুচাপ বলয়ের কি সম্পর্ক রয়েছে, কি রিলেশন রয়েছে? তবে তার আগে জানতে হবে নিয়ত বায়ু কাকে বলে। দেখো নিয়মিতভাবে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিক থেকে আসবে এবং নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে। সারা বছর ধরে একই দিক থেকে আসবে এবং একই দিকে প্রবাহিত হবে। তাকে বলা হয় নিয়ত বায়ু প্রবাহ। যেমন বলতে পারো আয়ন বায়ু রয়েছে, পশ্চিমা বায়ু রয়েছে, মেরু বায়ু রয়েছে। এগুলো কিন্তু নিয়ত বায়ু, এর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে? তো এই নিয়ত বায়ু পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক কি? দেখো দিয়েছি নিয়ত বায়ু কাকে বলে দিয়েছি। এরপরে দেখো তোমাদের বায়ুর চাপ। এই বায়ুর চাপ বলয়
মানে চাপ বলয় এবং নিয়ত বায়ুর মধ্যে যে সম্পর্ক, দেখো তোমরা এই চিত্র দেখেই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এখানে রয়েছে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এরপরে রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয়, আর এখানে রয়েছে সুমেরু বৃত্তীয় আর নিম্নচাপ বলয়। ঠিক আছে, তোমরা উত্তর গোলার্ধে দুটি জানলে দক্ষিণ গোলার্ধে কিন্তু দুটি জানতে পারবে, মকরীয় উচ্চচাপ বলয় আর কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়। এটা থাকবে সুমেরু, এটা থাকবে কিন্তু এটা থাকবে কর্কটীয়, এটা মকরীয়, আর এটা সুমেরু, এটা কুমেরীয়। ঠিক আছে, আর এরপরে একদম উত্তরে রয়েছে দেখো মেরু অঞ্চল। এই যে মেরু অঞ্চলে যেখানে রয়েছে দেখো, এখানে থাকবে উচ্চচাপ, সুমেরীয় উচ্চচাপ বলয়, আর নিচেরটা থাকবে কিন্তু কুমেরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের রয়েছে আয়ন বায়ু কাকে বলে তোমরা জানবে। আয়ন বায়ুর সঙ্গে কি সম্পর্ক রয়েছে দেখো, আয়ন বায়ু, আয়ন বায়ু রয়েছে, আয়ন বায়ু রয়েছে এখানে ডবল করে হয়েছে আয়ন বায়ু। তারপরে রয়েছে দেখো পশ্চিমা বায়ু রয়েছে, এরপরে রয়েছে মেরু বায়ু, এর সঙ্গে সম্পর্ক কি তোমরা দেখে নাও। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের ভিভিআই ট্রিপল স্টার রয়েছে দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের কারণগুলি আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি সারা বছর সূর্য রশ্মির লম্বভাবে কিরণ দেয়, তাই লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখান থেকে বায়ু হালকা হয়ে, জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যায়, তখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে নিম্নচাপ বিরাজ করে, তো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়। এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়, মেরুদেশীয় উচ্চচাপ, এখানে কিন্তু উচ্চচাপ বলয় সৃষ্টি হয়। দেখো আগের চিত্রটা দেখো তোমরা মেরুদেশীয়, এই যে মেরুদেশীয় যে উচ্চচাপ, তো এই যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় যে সৃষ্টি হবে। ঠিক আছে, তো মেরুদেশীয় উচ্চচাপ বলয় এখানে রয়েছে দেখো, কর্কটী উচ্চচাপ বলয় রয়েছে, আর মকরী উচ্চচাপ বলয় রয়েছে। ঠিক আছে, আর আর রয়েছে একদম একদম রয়েছে সুমেরু এবং কুমেরু অঞ্চলে উচ্চচাপ বলয়। তো বলা হয়েছে আয়ন বায়ু, তোমরা সরি, হ্যাঁ, তো বলা হয়েছে এখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক কি। মেরুদেশীয় মানে এই যে সুমেরু, সুমেরু বৃত্ত প্রদেশীয় সুমেরু বৃত্ত প্রদেশীয় দেখো রয়েছে, হ্যাঁ, এই যে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় রয়েছে, আর মেরুদেশীয় আর কুমেরু প্রদেশীয় মেরুদেশীয় নিম্নচাপ বলয় রয়েছে। তো এর এর সঙ্গে কি রিলেশন রয়েছে, এই চিত্র যদি তোমরা একবার দেখে যাও, দেখো একবার খুব সুন্দর করে তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তো দেখে নাও। এরপরে রয়েছে তোমাদের আহ হ্যাঁ, এরপরে রয়েছে দেখো তোমাদের মূল পর্বে আমি ফিরে যাচ্ছি। দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সঙ্গে মেরু প্রদেশে উচ্চচাপ বলয়ের সম্পর্ক কি। দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় বললাম, আর ইকুয়েটরিয়াল লো প্রেসার বেল্ট রয়েছে, তো এখানে কিন্তু হবে তোমাদের 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি হবে উত্তর এবং দক্ষিণ। ঠিক আছে, সূর্যরশ্মি পতন করে লম্বভাবে দেয়, তার ফলে কি হয় বললাম, জলীয় বাষ্পের আধিক্য দেখা যায়। পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয় দেখো, আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি সব থেকে বেশি, আবার এবং এর ফলে কিন্তু উষ্ণ এবং হালকা বায়ু উপর দিকে উঠে যায়, উপর দিকে উঠে কিন্তু উত্তর গোলার্ধে মানে কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় অঞ্চলে কিন্তু ছিটকে আসে। এরপরে রয়েছে দেখো বায়ুচাপের ঊর্ধ্বগমন দিয়েছি, তারপরে রয়েছে দেখো আহ মেরু প্রদেশীয় উচ্চচাপ বলয় এখানে কি সংঘটিত হয়, 80 থেকে 90 ডিগ্রির মধ্যে রয়েছে। রয়েছে দেখো তোমাদের রয়েছে অত্যাধিক শীতলতা রয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম রয়েছে, উচ্চ বায়ুমণ্ডল থেকে বায়ুর আগমন ঘটে, আর সংকুচিত ক্ষেত্রফল সংঘটিত হয়। দেখো শীতল বায়ু অবশ্যই সংকুচিত হবে, উষ্ণ বায়ু কিন্তু প্রসারিত হবে। তো এরপরে রয়েছে 5 নম্বরে রয়েছে দেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কারণ একটা কোশ্চেন আলোচনা করতে গেলে মিনিমাম 30 মিনিট তোমাদের সময় লাগবে, তাই আমি শর্ট করে তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি, আর তোমাদের কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। তো এরপরে রয়েছে দেখো তোমাদের বিভিন্ন ঋতু রয়েছে। দেখো মৌসুমী, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আমরা জানি মৌসুমী একটি আরবি শব্দ, মৌসুম থেকে এসেছে। মৌসুম কথার মানে ঋতু, ঋতুভেদে যে বায়ু চলাচল করে তাকে মৌসুমী বায়ু বলে। তো ক্রান্তীয় অঞ্চলে মৌসুমী বায়ু কিন্তু ঋতুভিত্তিক, বিভিন্ন ঋতু রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের উষ্ণতা দেওয়া হয়েছে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বার্ষিক উষ্ণতার প্রসার রয়েছে 2 থেকে 11 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। খামখেয়ালি বায়ু, মৌসুমী বায়ু কিন্তু বর্তমানে খামখেয়ালিপনা, তোমরা যেন 15 দিন আগে বা 15 দিন পিছিয়ে যায়। বৃষ্টিপাতের পরিমাণ দিয়েছি 150 থেকে 200 সেন্টিমিটারও বেশি, কোথাও কম বেশি রয়েছে। শুষ্ক শীতকাল, আমরা জানি আমাদের দেশে কিন্তু শীতকাল কিন্তু শুষ্ক, আর তাই বৃষ্টিপাত হয় না। এরপরে ঘূর্ণবাদ জনিত বৃষ্টি, দেখো শরৎকালে উপকূলীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণবাদ জনিত বৃষ্টি সংঘটিত হয়ে থাকে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের শীতকালে কিন্তু নিম্নচাপ তৈরি হয়, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ,
বিহার হয়ে কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গে চলে আসে, এর ফলে গম চাষ ভালো হয়। এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, দেখো ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলো আলোচনা করো। দেখো উষ্ণতার তারতম্য রয়েছে, উষ্ণ বায়ুর নিম্নচাপ রয়েছে, তারপরে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, বায়ুর চাপ বাড়ে না কমে। এরপরে রয়েছে জলীয় বাষ্প বা আর্দ্রতা বাড়লে কি হয়, পৃথিবীর আবর্তন গতি রয়েছে, এরপরে অভিকর্ষজ বল রয়েছে। ওকে, এরপরে তোমাদের রয়েছে সাথে ট্রিপল স্টার। দেখো এক্সট্রা কোশ্চেনের মধ্যে ট্রিপল স্টার রেখেছে এই জন্যই, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান এবং বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে। দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর অবস্থান কিন্তু পৃথিবীর প্রত্যেকটি মহাদেশেই দেখা যায়, তবে মেনলি কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো সহজ সাবলীলভাবে নিচে কিন্তু আলোচনা করা হলো। দেখো এখানে রয়েছে অবস্থান রয়েছে, দেখো 30 থেকে 45 ডিগ্রি বা তোমরা বলতে পারো 42 ডিগ্রি, 30 থেকে 42 ডিগ্রি, আর কোথাও কিন্তু 38 ডিগ্রিও রয়েছে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে। আমি বলবো ভূমধ্যসাগরে যেহেতু রয়েছে, তোমরা বলবে 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি। ঠিক আছে, এই ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে কিন্তু রয়েছে অঞ্চলের অন্তর্গত, যেহেতু আমি শুধু ভূমধ্যসাগর অঞ্চল বলছি। ওকে, কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল বলতে যে মেইন যেটি রয়েছে প্রধান, সেটির কথা আমি বলছি। দেখো ভূমধ্যসাগর অঞ্চল এটি কিন্তু মেইন, পৃথিবীর মধ্যে এটি মেইন। আর এখানে ক্যালিফোর্নিয়া রয়েছে, এখানেও দেখা যায়। আর তারপরে চিলিতে দেখা যায়, তারপরে আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায়, অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে দেখা যায়। তো মেইনলি আমি বলছি ভূমধ্যসাগর অঞ্চল, এটি কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অন্যান্য মহাদেশগুলোতেও দেখা যায়। এখানে রয়েছে যেমন কিউবা রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আর রয়েছে অস্ট্রেলিয়া। তো দেখো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এখানে রয়েছে, রয়েছে স্পেন রয়েছে, ফ্রান্স রয়েছে, ইতালি রয়েছে, গ্রিস রয়েছে, আলজেরিয়া রয়েছে, লিবিয়া রয়েছে, মরক্কোর উত্তরাংশ রয়েছে। এই সমস্ত জায়গায় কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। তো এখানে রয়েছে, দেখো এখানে দেখতেই পাচ্ছ ইতালি, স্পেন, যেগুলো বললাম। এরপরে বৈশিষ্ট্য কি রয়েছে, দেখো ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক, শীতকাল আর্দ্র। অর্থাৎ আমাদের দেশে যে বৃষ্টিপাত হয় ঠিক তার উল্টো হবে ভূমধ্যসাগরীয় অঞ্চল। ওকে, তো আর্দ্র ও বৃষ্টি বহুল শীতকাল রয়েছে, মৃদু আরামদায়ক শীতকাল রয়েছে, মেঘমুক্ত উজ্জ্বল আকাশ রয়েছে। আর ওখানে বৃষ্টিপাত হয় কিন্তু ঝিরঝিরে, ঠিক আছে, ঝিরঝিরে বৃষ্টিপাত কিন্তু হয়, ঝিকঝাক বৃষ্টিপাত হয়। ৫ এ রয়েছে স্থানীয় বায়ুর প্রভাব রয়েছে, এগুলো রয়েছে। মিস্টাল রয়েছে, তার মধ্যে সিরক্কো রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, মিস্টাল কিন্তু এক ধরনের শীতল বায়ু, সিরক্কো রয়েছে এক ধরনের, সম্ভবত আমার এই মুহূর্তে মনে নেই, সম্ভবত উষ্ণ বায়ু। ঠিক আছে, আর মিস্টাল কিন্তু শীতল বায়ু। তো দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে টোটাল তোমরা পেয়ে যাবে। আমি আর কয়েকটা অধ্যায় ৫ নম্বরে কিন্তু কমপ্লিট হলেই তোমাদের কিন্তু টোটাল ভিডিও কমপ্লিট হয়ে যাবে তোমাদের মাধ্যমিকের। তবে যারা এই মাধ্যমিক তোমরা পরীক্ষা দিতে চলছো, তোমরা যারা পিডিএফ নেবে, একদম তোমাদের শর্ট কোশ্চেন, একদম শর্ট কোশ্চেন, যেগুলো তোমরা ১ নম্বরে থাকে। ১ নম্বর মানে কি, সত্য মিথ্যা, তারপরে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, তারপর শূন্য স্থান পূরণ রয়েছে, আর তারপরে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, এসিকিউ রয়েছে। তার মানে তোমাদের ২ নম্বরে রয়েছে, ৩ নম্বরে রয়েছে এবং ৫ নম্বরে রয়েছে। সেই সঙ্গে তোমাদের রয়েছে 10 মার্কসের ফাইনাল 100% কমন সাজেশন ম্যাপ পয়েন্টিং। আর এখানে তো তোমরা 99% তোমরা কমন পেয়ে যাবে, এটি আমার গ্যারান্টি। ঠিক আছে, টার্গেট একাডেমি চ্যানেলে এটি কিন্তু গ্যারান্টি। আর যারা নেবে তোমরা অবশ্যই পিডিএফ যারা নেবে যোগাযোগ করতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তোমাদের জন্য 7890404016, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তবে তোমাদের কিন্তু শর্ত রয়েছে, তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 9062386679, এই নম্বরে তোমাদের পেমেন্ট করতে হবে। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন, শর্ট কোশ্চেন থেকে বড় প্রশ্ন, ম্যাপ পয়েন্টিং টোটাল থাকছে একটা পিডিএফ। এই পিডিএফ ৮০ পেজের হবে, তোমরা জেরক্স করে নেবে, টোটাল থাকবে। ঠিক আছে, জেরক্স করে একদম নোটসের মতো বিন্দাস পড়তে পারবে। ঠিক আছে, কোনো লোগো নেই, পড়তে তোমাদের কোনো অসুবিধা নেই। তবে দয়া করে কোনো ইউটিউবার এই আমার পিডিএফ বিক্রি করবেন না, কিংবা দয়া করে আমার এই পিডিএফ আপনারা এই পিডিএফ থেকে কেউ ভিডিও করবেন না। ঠিক আছে, তো আপনাদের স্টুডেন্টদের দিতে পারেন, কিন্তু ভিডিও বা পিডিএফ বিক্রি করবেন না। ঠিক আছে, তো চলো দেখো তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই যোগাযোগ করবে। মাত্র ১০৫ টাকা তোমাদের জন্য ধার্য করা হয়েছে, তোমাদের কথা চিন্তা করে মাত্র ১০৫ টাকায় টোটাল পাচ্ছ তোমরা।
ঠিক আছে? পরবর্তী তোমাদের 3rd অধ্যায়ে তোমাদের অবশ্যই 5 নাম্বারে যেগুলো রয়েছে এইভাবে উত্তর সহ আমি তোমাদের পাশে আছি। তো অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তবে তোমরা ভিডিও যারা পিডিএফ নিতে পারবে না, এইভাবে তোমরা কিন্তু ভিডিও দেখেও তোমরা কিন্তু ক্লাসটি কমপ্লিট করতে পারবে। তোমরা সাজেশন উত্তরগুলো তোমরা কিন্তু এইভাবে দেখে নিতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।